সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি অনলাইন স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার হেলথটক ফেসবুক পেজে। বিশেষ একটি আয়োজনে আজকে আমরা সাথে আছি একসাথে, এবং আমরা আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে জানবো তা হচ্ছে অ্যাজমা বা হাঁপানির সাথে জীবন, সচেতনতা এবং সহযোগিতা। আমরা আজকে যে সাথে মিলিত হয়েছি তা আমাদের কাছে নিবেদন করছে রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এবং আমরা আজকে আমাদের প্রোগ্রামটি সাথে পেয়েছি রেনাটা পিএলসি নিবেদিত ফুসফুসের যত্ন, পাওয়ার্ড বাই সার্জিকা ইন্ডারেনজি ওপেক্সা হরমোন। এবং এই অনুষ্ঠানটিতে আমাদের সাথে আজকে জয়েন করছেন অত্যন্ত সুনামধন্য অধ্যাপক ডক্টর কে.সি. গাঙ্গুলি, প্রফেসর অফ রেসপিরেটরি মেডিসিন বক্ষব্যাধি, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হসপিটাল ঢাকা, সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান, ডিপার্টমেন্ট অফ মেডিসিন অ্যান্ড চেস্ট ডিজিজেস, ইম্পালস হসপিটাল। দর্শক, আজকে যে বিষয়টা আমরা রেখেছি সেটা হচ্ছে যে পুরোটাই অ্যাজমাকে ঘিরে। যে সময় আপনারা আমাদের সাথে শেয়ার করছিলেন যে অ্যাজমা ট্রিটমেন্ট নিচ্ছে কিন্তু ভালো হচ্ছে না, সেই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনুষ্ঠানের শেষের অংশে নিয়ে আলোচনাটি করবো। শুরুতে একটু যদি স্যার আমাদের সাথে শেয়ার করেন যে অ্যাজমা কি স্যার, মানে অ্যাজমা বলতে অনেক সময় স্যার এরকম হয় যে কেউ যদি একটু লম্বা সময় ধরে কাশি দিচ্ছে বা কাশি ভালো হচ্ছে না, এই প্রবলেমটিকে অনেকে একবার মনে করেন। এই প্রেক্ষাপট থেকে যদি স্যার একটু বলেন যে আসলে অ্যাজমা কি এবং কি কি কারণে অ্যাজমাটা হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের। কেউ কিছু কাশি দিচ্ছে বা দীর্ঘদিন ধরে কাশি দিচ্ছে এর মানেই সেটা অ্যাজমা, সেটা যেমন না, তবে সেটা অ্যাজমা হতেও পারে, এটিও সত্যি কথা। এদের ভিতরে কিছু কিছু হয়তো অ্যাজমা আছে, কিন্তু সকলেই অ্যাজমা সেটা ঠিক নয়। কেননা কাশি দেবার তো অনেক কারণ থাকতে পারে, এবং সবগুলো কারণই বিশ্লেষণ করার পরে যদি মনে হয় যে না এটা অ্যাজমাজনিত কারণ, সেক্ষেত্রে সেটা নির্ণয় করা সম্ভব হবে। অ্যাজমা হচ্ছে মূলত একটি প্রদাহজনিত রোগ, শ্বাসতন্ত্রের প্রদাহজনিত রোগ, এবং সেটা বেশিরভাগই হয় অ্যালার্জি রোগীদের, যাদের অ্যালার্জি আছে বা বংশে কারো অ্যালার্জি আছে। 80% ক্ষেত্রেই দেখা যায় যে অ্যাজমা রোগীরা অ্যালার্জিক। হয়তো 20% ক্ষেত্রে, 20% ক্ষেত্রে হয়তো হবে যে নন অ্যালার্জিক, যারা অ্যালার্জি নাই বলে, কিন্তু তাদেরও এরকম অ্যাজমা হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে শুধু কাশি অ্যাজমার একমাত্র লক্ষণ সেটা তো নয়। কাশি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, বুকে আটকা আটকা ভাব হতে পারে, বুকে চিচি বা শাঁসা শব্দ হতে পারে, বুকে বা গলায়ও সাউন্ডটা তো ভোকাল কর্ডে তৈরি হয়, গলায় শোনা যায় সেটা। তো সেরকম এইরকম সিমটম নিয়ে থাকতে পারে, এবং এটা যদি রিপিটেডলি হয়, বারবার যাদের হয়, এবং বিশেষ বিশেষ কারণে হয়, যেমন ঠান্ডায় গেলে হয়, ধুলাবালিতে গেলে হয়, কিংবা কোনো অ্যালার্জিক খাবার খেলে হয়, বা কোনো ইনফেকশন যখন হয়, জ্বরজারি যখন হয়, তখনই এরকম হয়, তাইলে বুঝতে হবে যে হ্যাঁ ওই ব্যক্তির হয়তো অ্যাজমা থাকতে পারে। এর বাইরে তো এমনও হতে পারে যে যার কাশি হচ্ছে তার হয়তো যেমন শ্বাসতন্ত্রের রোগের বাইরেও কিছু কিছু রোগে কাশি হতে পারে। যেমন হার্ট ফেলিউরের রোগীরও প্রথম উপসর্গ কিন্তু ওরকমই হয় যে শোয়ার পরে তার কাশি আসে, শুয়ে পড়লে তখন তার কাশি শুরু হয়, সে উঠে বসে থাকে, তখন হয়তো জিজ্ঞেস করলে বলে যে হ্যাঁ একটু শ্বাসকষ্টও তখন মনে হয়, এরকম একটা ব্যাপার হতে পারে। ফলে কাশির আরো অনেক কারণ থাকতে পারবে, সেই সব বিচার বিশ্লেষণ করতে হবে যে কোন কাশিটি অ্যাজমার কাশি আর কোনটি ভিন্ন কাশি। আর এর বাইরেও তো কাশি যেমন আমাদের স্বরযন্ত্রের, যেমন ল্যারিংস, ট্র্যাকিয়া, এই সব অর্গানের যে রোগগুলো, গলার যে রোগগুলো, সেসব অনেক রোগেই তো কাশি হতে পারে। ফলে এক অল্প কিছুদিনের কাশিকেই আমরা ওইভাবে হয়তো অ্যাজমা বলে ফেলবো না। আমাদেরকে বিশ্লেষণে যেতে হবে, দেখতে হবে যে সত্যি সত্যি এই কাশিটি অ্যাজমার কিনা, তাহলে বোধহয় রাইট সঠিক চিকিৎসাটা হবে। অনেক ধন্যবাদ স্যার। অনেক সময় অনেকের এই প্রশ্নটা থেকে যায় যে অ্যাজমা কি স্যার ছোঁয়াচে কিনা, অথবা অ্যাজমা বংশগত কিনা, বা সিজনাল ভ্যারিয়েশন আছে কিনা। এই জায়গাটাতে স্যার যদি একটু ক্লিয়ার করে দেন যে অ্যাজমা আসলে ছোঁয়াচে কিনা, দ্বিতীয়ত হচ্ছে যে ফ্যামিলিগত কোনো ইনহেরিটেন্স আছে কিনা, এগুলো যদি স্যার আমাদের সাথে শেয়ার করেন। অ্যাজমা ছোঁয়াচে নয়, একদম পরিষ্কার কথা, এর ভিতরে যদি কিন্তু নেই। অ্যাজমা ছোঁয়াচে নয়, তবে অ্যাজমা বংশগত হতে পারে। কারণ এই অ্যালার্জিগুলো জেনেটিক্যালি ডিটারমাইন্ড, এবং এটি বংশ পরম্পরায় প্রবাহিত হয়। আমরা আমাদের পূর্বপুরুষের কাছ থেকে আমাদের অ্যালার্জি পেয়ে থাকি। ফলে আমাদের সাথে যাদের রক্তের সম্পর্ক আছে তাদের যদি অ্যালার্জি থাকে, তাহলে আমরা ধরে নিতে পারি যে আমার ভিতরে অ্যালার্জি থাকতে পারে এবং আমার অ্যাজমা হলে হতে পারে। এটি একটি বিষয় আছে। আর একটি আপনি প্রশ্ন করেছেন কোনটা, অ্যালার্জির বংশ এবং
ভ্যারিয়েশন সিজনাল ভেরিয়েশন, অবশ্যই সিজনাল ভেরিয়েশন আছে। এবং অ্যাজমা আমরা যখন ক্লাসিফাই করি তখন বিভিন্ন ভাবেই ক্লাসিফাই করি, তার ভিতরে সিজনাল অ্যাজমা বলেও একটি কথা আছে। কোনো কোনো মানুষ আছেন যাদের দেখা যায় যে শীতকালে তার এই শ্বাসকাশের প্রকোপটা দেখা দেয়, হ্যাঁ, এবং অন্যান্য সিজনে সে ভালো থাকে। আবার কোনো কোনো মানুষ আছেন যাদের গ্রীষ্মকালে দেখা দেয় কিন্তু অন্যান্য সময় সে ভালো থাকে। কারো কারো বসন্তকালে যখন ফুলের রেণু বেশি ওঠে তখন তার শ্বাসকাশের প্রবলেম দেখা দেয়। কারো কারো বর্ষাকালে যখন বৃষ্টি হয় সেই সময়েও শ্বাসকাশের প্রকোপ বেশি হতে পারে। ফলে সিজনাল ভেরিয়েশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রোগীরা নিজেরা তারা বুঝতে পারে। এবং প্রত্যেকটি সিজনেই বেশি হবার একটা ব্যাকগ্রাউন্ড কারণ থাকে। যেমন এখন বর্ষাকালে অনেক ক্ষেত্রেই শ্বাসকাশের প্রবলেমগুলো বেশি। এটির একটি কারণ হচ্ছে যে বৃষ্টিবাদল আমাদের এই বর্ষাকালে যথেষ্ট হয়, মানুষ অনেক সময় ভিজে ফেলে, অনিচ্ছা সত্ত্বেও ভিজে যায়, এবং ভিজে গেলে তার একটা ঠান্ডা লেগে যায়, সেই ঠান্ডা থেকে একটা হতে পারে। দ্বিতীয়ত এই সময় ভাইরাস, বিভিন্ন ধরনের বর্ষাকালীন অনেক ভাইরাস আছে, যেসব ভাইরাসের ইনফেকশনগুলো বেশি বেশি হয় তাদের হাসি কাশি হয়, এবং যাদের অ্যাজমা হবার মতো সঙ্গত প্রিডিসপোজিশন আছে, অবস্থা আছে, তাদের দেখা যায় এর সাথে সাথে কাশির সাথে অ্যাজমাও, শ্বাসকষ্টও শুরু হয়ে যেতে পারে, ব্রঙ্কোস্পাজম হতে পারে। রাইট। তাহলে ধন্যবাদ স্যার। এখন আপনি যেটা স্যারকে বলছিলেন যে আসলে কনফার্ম না করে আসলে বলা যাবে না যে সেটা অ্যাজমা কিনা, যে কোন ধরনের কাশি অ্যাজমা নাও হতে পারে বা নানা ধরনের সাইন সিম্পটম যেগুলো অন্যান্য ডিজিজ থাকে সেগুলো অ্যাজমা নাও হতে পারে। সেক্ষেত্রে আমরা কি স্যার একটু পরীক্ষা নিরীক্ষাগুলো জেনে নিব কিনা, যে কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করলে আমরা মোটামুটি বা কি ধরনের সাইন সিম্পটমস গুলো দেখলে মানে একটা ডক্টর বা রোগী নিজেও বুঝতে পারবে যে এটা অ্যাজমার একটা প্রকোপ আছে, সেটা যদি আমাদের সাথে শেয়ার করেন। হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষা করে তাকে নিশ্চিত তো হতে হবে যে হ্যাঁ এটি অ্যাজমা, তাই না? তাহা না হলে তো চিকিৎসা করাটা কঠিন হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে যে এখন এই নিশ্চিতিটা কিভাবে হবে? কোনো একটা সিঙ্গেল একক পরীক্ষা দিয়ে অ্যাজমা নিশ্চিত করা যায় না। দ্বিতীয়ত এই নিশ্চিতিটা চিকিৎসক যিনি চিকিৎসা করবেন তার হতে হবে। তিনি কনভিন্সড হলে যে হ্যাঁ, তিনি যদি বলেন যে এটি অ্যাজমা, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজনটা কমে যায়, অনেক কম পরীক্ষা করেও অ্যাজমা নির্ণয় করা সম্ভব হয়। আর যদি ওইভাবে নির্ণয় করতে হয় তাহলে দেখুন, অ্যাজমাকে আমরা ওটাকে বলি যে অস্থায়ী শ্বাসনালীর একটি বাধা, মানে রিভার্সিবল এয়ারওয়ে অবস্ট্রাকশন। অস্থায়ী, রিভার্সিবল। শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি, দুঃখিত, কেটে গেল বোধহয়। হ্যাঁ, কথাগুলো স্যার মাঝখানে একটু কেটে গিয়েছিল। স্যার আমরা যদি একটু পরীক্ষা নিরীক্ষাগুলো একটু জেনে নিই। হ্যাঁ, পরীক্ষাগুলো সেটা হচ্ছে যে আমি বলছি যে এটি হচ্ছে শ্বাসনালীর একটি অস্থায়ী বাধা, রিভার্সিবল এয়ারওয়ে অবস্ট্রাকশন। আমরা শ্বাসনালীর এই যে অবস্ট্রাকশন আছে কি নাই সেটি পরীক্ষা করতে পারি একটি সাধারণ পরীক্ষা দিয়ে। এটা খুব ব্যয়বহুল পরীক্ষা নয়, সেটাকে বলা হয় স্পাইরোমেট্রি। এই স্পাইরোমেট্রি করলে পরে শ্বাসনালীর বাধা আছে কিনা সেটি দেখা যায়, এবং তারপরে তাকে যদি শ্বাসনালীকে সম্প্রসারিত করে এমন একটু ওষুধ, ইনহেলারের মাধ্যমে সাথে সাথে দিয়ে 10 মিনিট পরে আবার তার ওই শ্বাসনালীর একই পরীক্ষাটি করি, তখন দেখা যাবে তার শ্বাসনালীটি প্রসারিত হয়ে গেছে। যাদের বেলায় এই প্রসারিত হয় তাদেরকে আমরা বলি রিভার্সিবল এয়ারওয়ে অবস্ট্রাকশন। এই রিভার্সিবিলিটি যদি থাকে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ এটি অ্যাজমা। পক্ষান্তরে আরেকটি, যাদের শ্বাসকষ্ট আছে, বাধা আছে, কিন্তু এই রিভার্সিবিলিটি নাই, অর্থাৎ এটি ব্রঙ্কোডাইলেটর বলি, শ্বাসনালীর সম্প্রসারক কোনো ওষুধ দিলে পরেও শ্বাসনালীটি সম্প্রসারিত হয় না, সেক্ষেত্রে আমরা সেটাকে বলি সেটা অস্থায়ী বা ইররিভার্সিবল এয়ারওয়ে অবস্ট্রাকশন, এবং সেটি কিন্তু দেখা দেয় সিওপিডিতে। এই দুটি হচ্ছে একটি মস্ত পার্থক্য। আর এর বাইরে আমরা সাধারণত একটা বুকের এক্সরে করি যাতে অন্য কোনো রোগ আছে কিনা। একটা এক্সরে কিন্তু অনেক তথ্য দেয়, শুধুমাত্র স্বাভাবিক সে কথা না, স্বাভাবিক মানে তার আরো অনেক সমস্যা নাই 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 ইত্যাদি, সেটি একটি। আমরা হয়তো একটু রক্তের কাউন্টস দেখি, ব্লাড কাউন্টস, তার ইওসিনোফিল কাউন্ট বেশি আসে কিনা। আমরা তার ওই যে ইমিউনোগ্লোবুলিন, যেটা অ্যালার্জিতে, অ্যাজমাতে যে ধরনের অ্যালার্জি হয় তাতে আইজিই বা ইমিউনোগ্লোবুলিনটা বেড়ে যায়, আমরা সেটা রেজড কিনা, বেড়ে গেছে কিনা সেটা একটু দেখি। এগুলো সামষ্টিক। এবং অনেক এখন তো ফিনো বলে একটা পরীক্ষা আছে, নাইট্রিক অক্সাইড,
এক্সাইলড এয়ারে শ্বাস ছাড়লে সেই শ্বাসে কতটুকু নাইট্রিক অক্সাইড বের হয় সেগুলো মেজার করে আমরা বলতে পারি। অর্থাৎ এটিকে নিশ্চিত করার অনেক উপায় আছে, কিন্তু সিঙ্গেল বা একটি পরীক্ষা দিয়ে সেটি করা অনেক কঠিন ব্যাপার হয়। সেই জন্য একজন আমাদের সমসাময়িক যেসব অভিজ্ঞ চিকিৎসক যারা আছেন, আমরা হয়তো অনেক সময় ক্লিনিক্যালি দেখে শুনেই বলি হ্যাঁ আপনার অ্যাজমা আছে, সেটা ধরে নিতে হবে যে হ্যাঁ উনি যখন বলেছেন এটি অ্যাজমা আছে, এটি তো কারণ আমাদের অভিজ্ঞতাই সেটা বলে দেয়। আর এক্সক্লুশনের জন্য একটা চেস্ট এক্সরে খুবই প্রয়োজনীয়, যে অন্য কোনো কারণ হয়তো নাই। সেটা বয়স্ক রোগ হলে তার হয়তো একটা ইসিজির প্রয়োজন হয়, কারণ কার্ডিয়াক কারণেও তো এই অ্যাজমা বা শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা দিতে পারে, সেটি আমাদেরকে বুঝতে হবে। ফলে এগুলি আমাদের দেখতে হয়। বয়স্কদের ডায়াবেটিসও দেখতে হয়, সে কারণে ডায়াবেটিক অ্যাসিডোসিস, কিটো অ্যাসিডোসিসেও শ্বাসকষ্ট হতে পারে। কিডনি বা সিকেডির পেশেন্ট যারা আছেন তাদের ক্রিয়াটিন লেভেল খুব বেড়ে গেলে কিংবা অ্যাসিডোসিস হলে সেক্ষেত্রেও শ্বাসকষ্ট হতে পারে। অর্থাৎ শ্বাসকষ্টের তো অনেক কারণ থাকতে পারে, সেগুলো একজন ক্লিনিশিয়ান যখন পেশেন্ট দেখেন তিনি তার সাথে কথা বলে তার শারীরিক পরীক্ষা করে কিন্তু নিশ্চিত হন যে না ওই ধরনের রোগ তার নাই, তখন পরীক্ষার প্রয়োজনটা কমে আসে। হ্যাঁ, কিন্তু আরো অনেক কারণেই তো আইজি বাড়তে পারে। আবার এমনও রোগী আছে, হ্যাঁ এমনও রোগী আছে যার অ্যাজমা আছে কিন্তু আইজি বাড়েনি, সেটাও হতে পারে। ফলে ওই একটি পরীক্ষা দিয়ে তো বলা যাবে না নিশ্চিত এটা অ্যাজমা আছে, কেমন, সেটি হয়েছে মূল বিষয়। সেই জন্য যিনি চিকিৎসা করেন সেই চিকিৎসকের মতামতটি হচ্ছে গুরুত্বপূর্ণ। রাইট, রাইট, হ্যাঁ ক্লিনিক্যাল, রাইট, তার ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা অনুষ্ঠানটার এ পর্যায়ে স্যার একটা ছোট্ট বিরতি নিব, 1 মিনিটের বিরতিটা নিয়ে আমরা আবার ফেরত আসছি আমাদের আলোচনায়। আচ্ছা, সুপ্রিয় দর্শক, রেনাটা পিলস নিবেদিত ফুসফুসের যত্ন, আজকে আমরা কথা বলছিলাম অ্যাজমার বাহানি। এই বিষয়টিতে তো না হয়, কারণ অ্যাজমা রোগীদের কন্ডিশন দেখা যাচ্ছে হঠাৎ করে যখন খারাপ হয় তখন কিন্তু সেটাকে রিভার্স করা খুব কষ্ট হয়ে যায়। এই বিষয়টিতে সতর্ক থাকতে হবে যে আমাদের যদি কারো ধরনের প্রবলেম হয় আমরা যাতে এক্সপার্ট ডক্টর বা বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে নিতে পারি যে তার অ্যাজমা হয়েছে কিনা। যদি অ্যাজমা হয় তাহলে ট্রিটমেন্ট আসলে ইজি, কিন্তু ওই ডায়াগনোসিস করাটা আসলে আমাদের কিন্তু মানে একটু টাফ, মানে আমাদের যেতে হবে পর্যন্ত আর কি। রোগীর সাথে যারা থাকেন সাপোর্টিং বা অ্যাটেন্ডেন্স থাকে তাদেরকে ওখানে এগিয়ে আসতে হবে। স্যারকে আমি এই জায়গাটা থেকে জানতে চাচ্ছি স্যার, চিকিৎসাটা যদি আমাদের একটু বলেন, যে অনেক সময় রোগী বলছে যে আমি লম্বা সময় চিকিৎসা নিচ্ছি, ভালো হচ্ছে না কেন, বা ইনহেলার নিচ্ছি কাজ করছে না কেন, এই জায়গাটা যদি একটু বলতে চান যে চিকিৎসাটা আসলে অ্যাজমার কি। ধন্যবাদ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক রোগী হয়তো জানেন তার অ্যাজমা আছে, আবার অনেকে জানেনও না, শ্বাসকষ্ট আছে, কাশি আছে, কিন্তু তিনি জানেন না যে তার অ্যাজমা হয়েছে। বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন, ওই যে আপনি যেটা বললেন নিউমোনিয়া, অ্যান্টিবায়োটিক খাচ্ছেন ইত্যাদি, নানান বলা হয়, ইনফেকশন আছে ইত্যাদি বলা হয়। তো এখন বিষয় হচ্ছে তাকে এটা জানাতে হবে যে হ্যাঁ আপনার এটি অ্যাজমা। আমরা 3টি কথা বলি এখানে। একটি হচ্ছে যে এডুকেশন, পেশেন্টকে এই অ্যাজমা রোগ সম্বন্ধে কিছু জ্ঞান দিতে হবে, শিক্ষা দিতে হবে। ওই রোগীর বেসিক এডুকেশন যেরকম আছে সেইটা বুঝে তার ভাষায়, তার বোধগম্য ভাষায় তাকে বলতে হবে, বুঝাতে হবে যে তিনি কি কি করবেন না, এই রোগটির ধরন কি, কি করলে বেড়ে যেতে পারে, বেড়ে গেলে উনি কি করবেন, এগুলি একটি বিষয়। ঔষধ যেটা আমরা লিখবো সেটি কিভাবে উনি ব্যবহার করবেন, তার সঠিক প্রক্রিয়াটি কি সেটি তাকে শিখিয়ে দিতে হবে। তাহলে পরে হয়তো তার রোগটি উপশম, অন্তত স্থায়ী উপশম হবে, এটি একটি। তৃতীয়ত হচ্ছে যে আমরা বলি কশন বা সতর্কতা। এখন যেই রোগীর ধুলাবালিতে গেলে শ্বাসকাশ বেশি বেশি হয়, সে যদি সেই ধুলাবালির কাজ করতেই থাকে তাহলে তো তাকে উপশম করা কঠিন ব্যাপার হবে। তাহলে তাকে সতর্কতার অনেক বিষয় আসে, কেউ চিকিৎসকেরই কর্তব্য তাকে বুঝিয়ে বলে দেওয়া যাতে করে সেগুলো কাজকে না করে, এড়িয়ে চলে। আমরা বলি ঠান্ডা গরমের একটি বিষয় থাকে, ধুলাবালির একটি বিষয় থাকে এবং অ্যালার্জিক খাবারের একটি বিষয় থাকে। এই 3 গ্রুপের জিনিস কি তাকে পরিহার করতে হবে। তো সেগুলো বিস্তারিত তাকে বলে দেয়া যায়, সেগুলো আমি অনেক রোগীকেই সেগুলো বলে দিয়ে থাকি। আমার কাছে ছোট্ট একটা বুকলেট আমার লেখাও আছে এই অ্যাজমা রোগীদের জন্য, সেগুলিতে আমি বিস্তারিত সেখানে বলে দিয়েছি। যারা পড়তে পারে তারা পড়ে নিয়ে সেগুলো সতর্ক হতে পারে। তৃতীয় হচ্ছে ওষুধ। এখন ঔষধ তো আমরা যেটা লিখি, অ্যাজমা চিকিৎসা সারা দুনিয়াতে আধুনিক চিকিৎসা হচ্ছে ইনহেলারের মাধ্যমে। এবং এই ইনহেলার আবার এখন তো বাজারে অনেক ধরনের ইনহেলার আছে, ড্রাই পাউডার ইনহেলার যেমন আছে, আবার মিটার ডোজ ইনহেলারও আছে।
ফলে এ দুটির আবার কিন্তু এদের ভিতরেও কিছু সমস্যা, কিছু সুবিধা আছে, দুটারই সুবিধা আছে, দুটারই কিছু সমস্যা আছে। ফলে যে ইনহেলারটি রোগীকে প্রেসক্রাইব করা হবে, চিকিৎসকের দায়িত্ব হচ্ছে সেটি তাকে ভালোভাবে বুঝিয়ে দেয়া যে আপনি এই ইনহেলারটি এইভাবে ব্যবহার করবেন। এই কাজটি যদি সঠিকভাবে করা না হয় তাহলে পরে ওই ওষুধ দিয়ে কিন্তু রোগী কোনো সুবিধা পাবে না। আমরা তো আগে বলতাম, এখনো আমি এক্সাক্ট স্ট্যাটিস্টিক দিতে পারবো না, কিন্তু আমাদের দেশে যত বেশি পরিমাণ ইনহেলার বিক্রয় হয় তার বোধহয় 60-70 বা 80% কিন্তু মিসইউজ হয়। মিসইউজ হয় ইন দ্যাট সেন্স যে রোগীরা ঠিকভাবে ব্যবহার করতে পারছেন না। সেটাতে অপরাধ নয়, কারণ তিনি তো আর বিজ্ঞ নন, তিনি এই ওষুধ সম্বন্ধে জানেন না। তাকে বুঝিয়ে দিতে হবে যে আপনি এটি কিভাবে ব্যবহার করবেন। আমি আমার রোগীদেরকে অন্যান্য সমস্ত কাজে যদিও আমি আমার সহযোগীর সাহায্য নেই, কিন্তু এই একটি কাজ আমার হাতে আমি রেখে দিচ্ছি যে ইনহেলার রোগীকে আমি নিজ হাতে শিখিয়ে দেই। ইনহেলারটিকে প্রথমত এই যে এরকম তো ইনহেলার থাকে, মুখ খুলে নিলাম, তারপরে এটাকে ঝাঁকাতে হবে। ঝাঁকিয়ে অনেকে তো এটাকে এভাবে নেয়, এভাবে নিলে তো ওষুধ বের হবে না। প্রথম চাপ বের হবে, দেখেন, আর এখন আর বের হবে না, আর হচ্ছে না। ফলে এবারও প্রথমবারে বের হবে না, কারণ ওই যে আমি উল্টিয়ে রাখছিলাম, সেই জন্য এটাকে ঝাঁকাতে হবে, চাপ দিলে এখন বের হবে। তাহলে এই জিনিসটি তাকে বুঝাতে হবে, এই যে গ্যাসটি বের হলো এটিই তার ওষুধ, এটাকে তাকে টেনে নিতে হবে, মুখের সাথে ধরে চাপ দিয়ে দম বন্ধ করে থাকতে হবে। মুখে ফেলে দেয় এবং মুখের ভিতরে ঢুকিয়ে দিলে হয় কি, এটি সঠিকভাবে টান দেয়া যায় না এবং মুখের ভিতরে ঢুকিয়ে চাপ দিয়ে তারা বসে থাকে। অনেকে ঢোক গিলে ফেলে। আবার যেহেতু মুখ ধোবার একটা কথা বলা থাকে, সে পানি দিয়ে কুলকুচা করে মুখ ধুয়ে ফেলে ইত্যাদি, নানাভাবে সেই ইনহেলারটিকে তারা মিস ইউজ করে। এটা তার অজ্ঞতার কারণে, সেটা তার জন্য দোষের নয়, কিন্তু একজন চিকিৎসকের উচিত সেটি তাকে ভালোভাবে বুঝিয়ে দেয়া। এই কাজটি যদি সঠিকভাবে না করা হয় তাহলে পরে রোগী ভালো ফল পাবে না, এটি একটি। দ্বিতীয়ত হচ্ছে যে রোগীরা হয়তো অনেক সময় একটু সুবিধা পেলে এই ওষুধটাকে আর ব্যবহার করতে চায় না, বন্ধ করে রেখে দেয়। তো সেটি তাকে বোঝাতে হবে যে না, আপনি 2 দিন ব্যবহার করে ভালো বোধ করলেন, আর বন্ধ করে দিলে তৃতীয়, চতুর্থ, পঞ্চম দিনে আবার আসতে পারে রোগটি। ফলে আপনাকে একটা দীর্ঘস্থায়ী সময় ধরে এটাকে ব্যবহার করে যেতে হবে। আমরা ক্লিনিশিয়ানরা একটা সময় নিশ্চয়ই তাকে বলবো যে না, এখন এটা আপনার না টানলেও চলবে, তাকে আমরা সেটা বলবো। কারণ এটা তো ঠিক যে এই অ্যাজমা বা অ্যালার্জিক রোগগুলো একদম চিরস্থায়ীভাবে নির্মূল করা যায় না, যেহেতু এটা জেনেটিক্যালি ডিটারমাইন্ড, এটা বংশগতির মাধ্যমে শরীরে আসে। ফলে এটি রক্তে থাকবে, যে কোনো সুযোগ সুবিধা পেলেই সে এই অ্যাজমা আবার দেখা দিতে পারে। ফলে তাকে মাথায় রাখতে হবে যে হ্যাঁ, আমার যে কোনো সময় এটা অ্যাটাক হতে পারে। কিন্তু এই রোগীরা ভালোভাবে চিকিৎসা করলে 2, 4, 5, 10 বছর, আমার অনেক রোগী আছে 20 বছর ভালো, 20 বছর ভালো, হয়তো তারপরে একদিন আছে, স্যার আজকে তো আমার আবার একটু শ্বাসকাশ মনে হচ্ছে, দেখা দিচ্ছে, নো প্রবলেম, দি সেম ড্রাগ উইল বি ইফেক্টিভ, একই ওষুধ হয়তো সে আবার ব্যবহার করতে পারবে। তৃতীয়ত হচ্ছে যে আমরা যারা প্রেসক্রাইব করি ইনহেলার, এখন বুঝতে হবে যে আমাদের প্রিভেন্টার ইনহেলার আছে, রিলিভার ইনহেলার আছে। আমি যদি রিলিভার দিয়ে শুধু চিকিৎসা করতে থাকি তাহলে তো আমার রোগের কোনো কি বলা যায়, উন্নতি অবনতি কিছু হবে না, সাময়িক একটু তৃপ্তি পাবো, কিন্তু রোগটি তো ছেড়ে যাবে না। তাহলে রোগটিকে যদি সরাতে হয়, তাকে যদি পার্মানেন্ট বা স্থায়ী একটা উপশম আনতে হয়, তাহলে পরে আমাকে যেগুলো প্রিভেন্টার আছে সেই ওষুধগুলো ব্যবহার করতে হবে। এখন প্রিভেন্টার ব্যবহার করলে হয়তো তাৎক্ষণিক আপনি সুবিধা পাচ্ছেন না, ভালো লাগে না, কিন্তু রিলিভারটা ব্যবহার করলে সাথে সাথে উপকার পাওয়া যায়, সেজন্য রোগীরা ওটার প্রতি বেশি আকৃষ্ট হয়। তো সেক্ষেত্রে চিকিৎসকের দায়িত্ব হচ্ছে তাকে প্রিভেন্টার ওষুধটি যথাযথভাবে ব্যবহার করা, বুঝিয়ে দেয়া। এর বাইরে আরো কতগুলো আছে, যে যখন তার জ্বর হবে, ইনফেকশন হবে, তখন হয়তো তার সমস্যাটা একটু বেড়ে যেতে পারে, সেই সময় সে কি করবে সেটিও তাকে বুঝিয়ে দিতে হবে, সেটি একটি বিষয় আছে। এর বাইরে হচ্ছে যে আমরা যাদেরকে অ্যাজমা বলেছি, হ্যাঁ, বয়স যাদের কম, ধরেন 30-40-এর নিচে যারা আছে, তাদের হয়তো অন্য রোগ নাও থাকতে পারে, সেসব ক্ষেত্রে হয়তো এটি পিওর অ্যাজমাই আছে। কিন্তু 40-50-এর উপরে যারা আছে, কিংবা যারা বেশি বেশি ধূমপান করছেন, তাদের তো কনকমিটেন্ট অন্য রোগ থাকতে পারে, একই সাথে মানুষের অনেক রোগ থাকতে পারে, তাই না? তাদের কারো কারো হয়তো অ্যাজমাই নয়, ওটা হয়তো সিওপিডি হয়ে গেছে, সেটি একটি বিষয়,
একটু আগে আমি বলেছি যে সিওপিডি হলে সেটা ইরিভার্সিবল হয়ে যাবে, ফলে সেটির চিকিৎসা একটু ভিন্ন হবে। এবং এদের কারো কারো ডায়াবেটিস থাকতে পারে, কারো কারো ইসকেমিক হার্ট ডিজিজ থাকতে পারে, কারো কারো পেটে গ্যাস বলে তো আমার মনে হয় যে এত বেশি আমাদের দেশে গ্যাসের রোগীর কথা শুনতে পাই গ্যাসের, কিন্তু এবং এরা হামেশা দেখা যায় এন্ডোস্কোপিও করতেছে গ্যাস গ্যাস বলে। আলসার খুব কমই পাওয়া যায়, আলসারের পরিমাণ আমি যত দেখি রিপোর্টে আসে গ্যাস গ্যাস বলে যারা এন্ডোস্কোপি করেছে এদের বেশিরভাগই কিন্তু আলসার নয়, নন আলসার ডিসপেপসিয়ার পেশেন্ট তারা, কিন্তু তারা গ্যাসের ওষুধ হামেশাই খেয়ে যাচ্ছে। এ ধরনের রোগী থাকতে পারে। এদের অনেকের মানসিক উদ্বেগ আছে, দুশ্চিন্তা আছে, অ্যাংজাইটি ডিপ্রেশনের বিষয় আছে, অবসন্নতা আছে, তাদের বিষণ্ণতা আছে। ফলে এগুলোকে তো অ্যাড্রেস করতে হবে, যিনি চিকিৎসা করবেন তাকে এগুলো সাথে সাথে অ্যাড্রেস করতে হবে। সেটি করা না হলে তার রোগটি পরিপূর্ণভাবে ভালো হবে না। হ্যাঁ।